ধরুন আপনি ৩০ বছর একটা কোম্পানিতে চাকুরি করার পর হঠাৎ জানতে পারলেন আপনার আর চাকুরি নেই। সেই সাথে আরও দুঃসংবাদ হল, এই ৩০ বছরের চাকুরির জীবনে আপনি যত টাকা পেনশন পেতেন তার ১ টাকাও আপনি আর পেনশন পাবেন না। মানে পেনশনের টাকা নিয়েও আপনার সাথে প্রতারণা করা হয়েছে। আর এই প্রতারণার সাথে জড়িত আছে একটি ব্যাংক। একে তো হঠাৎ চাকুরি চলে যাওয়া, তার উপর আবার পেনশনের টাকাও নেই। এখন সংসার চালানোর মতো টাকাও আপনার কাছে নেই। তাহলে এখন আপনি কি করতেন? হ্যাঁ, শেষ বয়সে এসে এই ৩ জন লোকের জীবনে এমনটাই ঘটেছিল, যার জন্য তারা সিদ্ধান্ত নেয় যে এমন প্রতারণার সাথে যে ব্যাংক জড়িত ছিল তারা সেই ব্যাংকেই ডাকাতি করবে। এরপরেই তারা দুর্দান্ত একটা মাস্টার প্ল্যান বানিয়ে এই ডাকাতির মিশনে নেমে পড়ে। এমনই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা নিয়ে আজকের মুভি গোয়িং ইন স্টাইল। মুভির শুরুতে জো নামের একজন বয়স্ক লোককে দেখা যায়। সে ওই শহরের উইলিয়ামসবার্গ নামের একটি ব্যাংকে এসে কোনো একটা বিষয় নিয়ে ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলছিল। আসলে ব্যাপারটা হলো, এই জো ব্যাংক থেকে মর্টগেজ লোন নিয়েছিল। তো মর্টগেজ লোনটাই হলো বন্ধকি ঋণ। সোজা কথায়, আপনার কোনো স্থায়ী সম্পদ ব্যাংকের কাছে জামানত রেখে ওই ব্যাংক থেকে লোন গ্রহণ করাকেই মর্টগেজ লোন বা বন্ধকি ঋণ বলে। তো জো তার নিজের বাড়িটি ব্যাংকের কাছে জামানত রেখে লোন নিয়েছিল। জো একটা কোম্পানিতে দীর্ঘদিন যাবৎ চাকরি করে আসছিল, আর সে এতদিনে প্রতি মাসে তার বেতন থেকে এই ব্যাংকে ঋণ পরিশোধ করে আসছিল। কিন্তু জোয়ের কোম্পানি কোনো একটা কারণে হঠাৎ করে সব কর্মীদের বেতন বন্ধ করে দেয়, যার জন্য সেই ব্যাংক এখন যাতে জোয়ের বাড়িটি জব্দ না করে সেই জন্য সে ব্যাংক ম্যানেজারকে থেকে সাহায্য চায়। যদিও জোকে লোন দেওয়ার সময় বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলা হয়েছিল এবং কখনো লোন পরিশোধে বিঘ্ন ঘটলে সেটাই ব্যাংক সাপোর্ট দিবে বলে জানিয়েছিল। কিন্তু আজকে যখন জোয়ের সামনে এমন বিপদ দাঁড়িয়েছে, তখন ব্যাংক ম্যানেজার তাকে কোনোভাবেই হেল্প করতে চায় না, বরং তার সাথে আরও খারাপ ব্যবহার করে। এমনকি জোকে ওয়ার্নিং দিয়ে একটা ইয়েলো নোটিশও পাঠানো হয়েছে। আর ম্যানেজার বলে, এর পরের মাসে আপনি ঋণ পরিশোধ না করলে একটা রেড নোটিশ পাবেন, আর তখন ব্যাংক আপনার বাড়িটি বাজেয়াপ্ত করে নেবে। জো এটা শুনে অনেক টেনশন করতে থাকে। ঠিক এমন মুহূর্তে সেই ব্যাংকে কয়েকজন ডাকাত প্রবেশ করে। এরপর সবাইকে গান পয়েন্টে নিয়ে মাটিতে ডাউন হয়ে যেতে বলে। তখন ওই ডাকাতের লিডার দেখে একজন বৃদ্ধ লোক ডাউন হয়ে থাকতে তার অসুবিধা হচ্ছে। তখন এই লিডার জোয়ের কাছে আসলে জো তাকে তার মানিব্যাগটি বের করে ডাকাতকে দিতে লাগে। আর এমন সময় সে ডাকাতের গলায় একটা ট্যাটু দেখতে পায়, যেই ট্যাটুটি অনেক ইউনিক ডিজাইনের ছিল। তখন ডাকাত জোয়ের মানিব্যাগটি না নিয়ে জোকে বলে, আমরা শুধু ব্যাংকের টাকা নিতে এসেছি। এছাড়াও ডাকাতটি জোকে আরও বলে, আপনাদের মতো বয়স্ক লোকদের দেখাশোনা করা আমাদের সামাজিক দায়িত্ব, তাই আপনি চাইলে এভাবে ডাউন হয়ে না থেকে আরাম করে চেয়ারে বসে থাকতে পারেন। এদিকে ততক্ষণে ডাকাতেরা তাদের ব্যাগে টাকাগুলো ভরতে থাকে। এরপর তারা ডাকাতি সম্পূর্ণ করে সেখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে একদমই নতুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখুন। পরের সিনে দেখা যায় জোকে একটা এফবিআই অফিসার বিভিন্ন জিজ্ঞাসাবাদ করছে, মানে ওই ডাকাতেরা কয়জন ছিল, তাদের সাথে কি কি অস্ত্র ছিল এবং তাদেরকে কোনোভাবে চিনতে পেরেছে নাকি। জো জানায় ডাকাতেরা সবাই মাস্ক পরে থাকলেও সে তাদের গলায় একটা ট্যাটু দেখতে পেয়েছিল এবং ট্যাটুটি দেখতে অনেক ইউনিক ছিল, যার জন্য জো এফবিআইকে বলে, আপনি খোঁজ নিন কারা ভালো ট্যাটু আঁকায়, আর তাদের খুঁজে পেলে ডাকাতদের খুঁজে পাওয়াটা সহজ হবে। এরপর জো সেখান থেকে বাসায় রওনা দেয়। যাওয়ার পথে জোয়ের সাথে তার মেয়েকে এবং তার নাতনিকে দেখা যায়। আর তার মেয়ের হাজব্যান্ড তার মেয়েকে ডিভোর্স দেওয়ার কারণে তার মেয়ে এবং নাতনি দুজনেই এখন জোয়ের সাথে তার বাড়িতেই থাকে। পরের সিনে উইলি এবং অ্যাল নামের আরও 2 জন বয়স্ক লোককে দেখা যায়। আসলে জো, উইলি এবং অ্যাল তারা 3 জন ছোটকাল থেকেই অনেক ভালো বন্ধু ছিল, আর তাদের এই বন্ধুত্ব বুড়ো বয়স পর্যন্ত অনেক শক্তভাবে টিকে আছে। আর তারা 3 জন একই কোম্পানিতে চাকরি করত। আর যেহেতু কোম্পানি কিছুদিন থেকে তাদের ঠিকমতো বেতন দিচ্ছে না, তাই তারা প্রচণ্ড আর্থিক কষ্টে ছিল। আর উইলির নাতনি এবং মেয়ে অনেক দূরে থাকত, যার জন্য উইলি তাদের সাথে বছরে মাত্র একবারই দেখা করার সুযোগ পেত। উইলি বেশ কিছুদিন থেকে কিডনিজনিত সমস্যায় ভুগছিল, কিন্তু টাকার অভাবে সে কোনো ভালো চিকিৎসা করাতে পারছিল না। আর তার এই কিডনির সমস্যার কথা সে কোনো বন্ধুকেই জানায়নি। আর অ্যাল নামের এই বন্ধুটির ফ্যামিলির কেউ ছিল না, সে উইলির সাথেই একই বাসায় ভাড়া থাকত। আর অ্যাল একসময় অনেক ভালো একজন মিউজিশিয়ান ছিল, যার কারণে সে অ্যানি নামের একটা বয়স্ক মহিলার নাতিকে প্রতিদিন মিউজিক শেখাতে যেত। আর অ্যানির হাজব্যান্ড অনেক আগেই মারা গিয়েছিল। আর এখানে দেখা যায় অ্যাল তাদের বাসায় মিউজিক শেখাতে গেলে অ্যানি অ্যালের সাথে রিলেশনে যাওয়ার চেষ্টা করে। অবস্থা দেখেন, এই বুড়ি বয়সেও অ্যানির ভিতরে প্রেম যেন একেবারে টকবক করছে। সে বুড়ো অ্যালকে অনেকভাবে পটানোর চেষ্টা করে, কিন্তু অ্যালের এখন নিজেরই পেট চলে না, তাই আরেকটি বুড়িকে সে কি খাওয়াবে, যার জন্য সে অ্যানিকে পাত্তা দিত না। পরের সিনে দেখা যায়
জো, উইলি এবং অ্যাল যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানি হঠাৎ একদিন সব কর্মীদের একত্রে করে জানিয়ে দেয় তাদের এই কোম্পানির আমেরিকাতে চাহিদা না থাকার জন্য কোম্পানির সকল কার্যক্রম ভিয়েতনামে স্থানান্তর করা হবে এবং আগামী ৩০ দিনের মধ্যে আমেরিকায় কোম্পানির সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এর সাথে সাথে আরও জানানো হয় যে যেহেতু বর্তমানে আমেরিকাতে এই কোম্পানির আর নেই, তাই যারা কোম্পানিতে দীর্ঘ সময় ধরে কাজ করেছে তাদের প্রাপ্ত পেনশনের টাকাটাও কোম্পানি বাতিল করে দিয়েছে। এটা শুনে সকলের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। এরপর তারা ৩ জন সেখান থেকে চলে এসে এই সব কিছু মিলিয়ে তারা অনেক টেনশন করতে থাকে। তারা ভাবে যে এখন তাদের দিনকাল কিভাবে চলবে, আর তারা টাকার অভাবে অনেকদিন যাবৎ ভালো কোনো খাবার খেতে পারেনি, যার কারণে তারা একটা সুপার শপে ঢুকে সেখানে কিছু খাবার চুরি করার চেষ্টা করে। জো আর উইলি কিছু খাবার চুরি করে বাইরে বেরিয়ে আসতে লাগলেই গার্ড তাদের ধাওয়া করে। এক পর্যায়ে গার্ড তাদের ধরে মেইন অফিসে নিয়ে আসে। সেখানে তারা সুপার শপের মালিককে জানায় যে তারা টাকার অভাবে বেশ কিছুদিন যাবৎ ভালো কোনো খাবার খেতে পারেনি, এছাড়া তাদের চাকুরিটাও এখন আর নেই, তাই তারা একরকম বাধ্য হয়ে এই চুরিটা করেছে। যাই হোক, সেই মালিক দেখে তারা এমনিতেও অনেক বৃদ্ধ ছিল, যার কারণে তাদের ছেড়ে দেওয়া হয়। পরের সিনে দেখতে পাই আজ উইলির বার্থডে ছিল, যার কারণে তারা সবাই মিলে কেক কেটে উইলির বার্থডে সেলিব্রেশন করে। কিন্তু আজকের দিনেও উইলির মেয়ে এবং নাতনি সেখানে উপস্থিত না থাকতে পারলেও তার মেয়ে উইলির জন্য সুন্দর একটা ঘড়ি গিফট পাঠিয়ে দেয়, যেই ঘড়িতে উইলির নাতনির ছবি প্রিন্ট করা ছিল। যাই হোক, বার্থডে সেলিব্রেশন শেষে সবাই যখন বাসায় আসে তখন জো বাসায় এসে তার গেটে লাল খামে একটা চিঠি পায়। মানে এই চিঠিটা সেই ব্যাংক থেকে পাঠিয়েছে, যেই ব্যাংক থেকে জো লোন নিয়েছিল। আর চিঠিতে ব্যাংক জানিয়ে দেয় জো এই বাড়িতে আর মাত্র ৩০ দিন থাকতে পারবে, আর লোন পরিশোধ না করার কারণে ৩০ দিন পর ব্যাংক তার বাড়িটি বাজেয়াপ্ত করে নেবে। জো তো একদমই হতাশ হয়ে পড়ে, একে তো চাকুরি নেই, আবার পেনশনের টাকাও পেল না। যাই হোক, পরের দিনে সকালে তারা ৩ জন একটা রেস্টুরেন্টে দেখা করে। সেখানে জো জানায় তার বাড়িটি ব্যাংক ১ মাসের মধ্যে বাজেয়াপ্ত করবে। তখন উইলি বলে তার কাছেও আর বাসা ভাড়া দেওয়ার মতো কোনো টাকা নেই। এদিকে অ্যালের আর্থিক অবস্থাও খুব খারাপ। তারা কথা বলার মাঝে একটা পত্রিকায় নিউজে দেখে তাদের কোম্পানি কর্মচারীদের পেনশনের টাকা না দিয়ে বরং কোম্পানি যেসব সাপ্লায়ারদের কাছ থেকে বিভিন্ন ম্যাটেরিয়ালস কিনেছিল সেই সব পাওনাদারকে সেই পেনশনের টাকা দিয়ে তাদের পাওনা পরিশোধ করবে। তারা আরও দেখে যে কোম্পানির এমন দুর্দশা দেখেও সেই ব্যাংক কোম্পানিকে আরও কোটি কোটি টাকা লোন দেবে, অথচ মাত্র অল্প কিছু টাকার জন্য সেই ব্যাংক জোয়ের বাড়িটি বাজেয়াপ্ত করেছে। আর খবরটি দেখেই তো জোয়ের মাথায় প্রচণ্ড রাগ উঠে যায়। আর জোয়ের হঠাৎ সেখানে মুভির শুরুতেই সেই ব্যাংক ডাকাতির কথা মনে পড়ে। আর তখনই জো তাৎক্ষণিক প্ল্যান করে সে ওই ব্যাংকেই ডাকাতি করবে। আর এটা যখন সে উইলি এবং অ্যালকে জানায় তখন তো তারা প্রথমে চমকিয়ে যায়। উইলি বলে, তোমার কি মাথা খারাপ? এই বুড়ো বয়সে আমাদের দ্বারা এটা কখনো সম্ভব না। তখন জো বলে, দেখো, আমরা যদি এভাবেই থাকি তাহলে আর কয়েকটা দিন পর আমাদের না খেয়ে পথে পথে ঘুরতে হবে। যাই হোক, তাদের সবারই যেহেতু আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল, তাই অবশেষে তারা সিদ্ধান্ত নিয়ে নেয় তারা এই ব্যাংকেই ডাকাতি করবে। আর যেই এদিকে ডাকাতি করার সিদ্ধান্ত ফাইনাল হয় তার পরের দিনেই অ্যাল চলে যায় অ্যানির সাথে দেখা করতে। আর এই অ্যাল দাদু, আগে না হয় ডাকাতিটা সম্পূর্ণ করে নাও, তারপর না হয় এই বুড়ো বয়সে এইসব ডেটিং মারো। কিন্তু না, আসলে একে তো বুড়ো বলাটা ঠিক হবে না। বেটা একদিনের মধ্যেই অ্যানিকে পুরোপুরি পটিয়ে ফেলে। তো যাই হোক, পরের দিনে ৩ জনে একসাথে হয়ে ভাবে যে আসলে তাদের তো ডাকাতি করার কোনো অভিজ্ঞতা নেই, তাই এখন তারা অনেক খোঁজাখুঁজি করে হ্যামার নামের একজন শহরের ছোটখাটো সন্ত্রাসকে খুঁজে বের করে। কারণ তারা ভাবে যে এইসব সন্ত্রাসীরা ব্যাংক ডাকাত না হলেও তাদের কাছে এসবের বিভিন্ন প্ল্যান থাকবে এবং তাদের কাছে থেকে বিভিন্ন অস্ত্রও পাওয়া যাবে। যাই হোক, তারা হ্যামারকে সবকিছু খুলে বলে এবং কিভাবে কি প্ল্যান করা যায় সেটা জানতে চায়, এবং এই প্ল্যানের বিনিময়ে তারা ডাকাতির 25% টাকা হ্যামারকে দিতে চায়। এখন হ্যামার যেহেতু ডাকাতি না করেই শুধুমাত্র ডাকাতির প্ল্যান দিয়ে সাহায্য করলেই 25% পাচ্ছে, যার জন্য হ্যামার তাদের সাহায্য করতে রাজি হয়। এরপর হ্যামার সেই ব্যাংকের একটা ম্যাপ আঁকিয়ে ব্যাংকে প্রবেশ থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত কখন কিভাবে আক্রমণ করতে হবে তার সবকিছু বুঝিয়ে দেয়। এরপর তারা ৩ জন সেই ব্যাংকে কোথায় কয়টা সিসিটিভি ক্যামেরা এবং কোথায় কয়জন গার্ড রয়েছে তার সবকিছু গোপনে ছবি তুলে আনে। আর হ্যামার তাদের সেই ছবিগুলো দেখে ডিটেইলস প্ল্যানটা বুঝিয়ে দেয়। আর তারা ঠিক করে ডাকাতি করতে যাওয়ার সময় কোনো একটা গাড়ি চুরি করে সেটি নিয়ে ডাকাতি করতে যাবে। সেজন্য একটা গাড়ি চাবি ছাড়াও কিভাবে স্টার্ট করা যায় সেটিও হ্যামারের কাছ থেকে তারা শিখে নেয়। এবার তারা বিভিন্ন এক্সারসাইজ করে শরীরকে ফিট বানানোর চেষ্টা করে। এরপর তারা হ্যামারের আস্তানাতে গিয়ে বন্দুক চালানোর বিভিন্ন প্রশিক্ষণ নেয়। পরের দিনে তাদের এলাকার একজন ব্যবসায়ী কিছু টি শার্ট লঞ্চের জন্য একদিন একটা মেলার আয়োজন করবে বলে ঠিক করে। আর তারা ৩ জন ঠিক করে সেই মেলাতে তারা ভলান্টিয়ারের দায়িত্ব নেবে এবং সেই দিন তারা ডাকাতি করবে। কারণ ডাকাতির পর পুলিশ তাদের সন্দেহ করলেও যেন তারা প্রমাণ হিসেবে দেখাতে পারে যে তারা সারাদিন মেলাতেই ছিল।
তো পরের দিন জো তার মেয়ের হাজব্যান্ডকে ফিরিয়ে এনে আবারও তাদের সম্পর্ক ঠিক করে দেয়, কারণ জো ভাবে যে সে ডাকাতি করতে গিয়ে যদি ধরা পড়ে জেলে যায় তাহলে তার মেয়ে এবং নাতনিকে দেখার জন্য কেউ থাকবে না। তো এরপরে চলে আসে ফাইনালি সেই মেলার দিন, আর তারা ঠিক করে আজকেই ডাকাতি করবে এবং তারাই মেলার কমিটির সাথে আগে থেকে যোগাযোগ করে তারা মেলাতে ভলান্টিয়ারের দায়িত্ব নেয়। আর মেলায় তারা এক একজনে এক এক দায়িত্ব ছিল। এরপর দুপুর 2টার পর জো মেলা থেকে কৌশলে বের হয়ে বাইরে চলে আসে। অ্যাল সেখানে একটা কাউন্টারের দায়িত্বে ছিল। এরপর অ্যাল সেখানের একটা টেম্পোরারি ওয়াশরুমে ঢুকে সেটার পেছনের দেয়ালে স্ক্রু দিয়ে খুলে সেখান থেকে বের হয়ে মেলার বাইরে চলে আসে। আর উইলি আরও লোকদের সাথে সেখানে বাচ্চাদের একটা হরর শোতে অভিনয় করার কাজ নিয়েছিল। এরপর সে ভিতরে প্রবেশ করে এবং অন্য একটা রুমে গিয়ে তার পুরোটা পোশাক চেঞ্জ করে পেছনের দরজা দিয়ে বের হয়ে বাইরে চলে আসে। এরপর তারা একটা গাড়ি চুরি করে সেটা নিয়ে ব্যাংকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ব্যাংকে পৌঁছার কিছু আগেই তারা মাস্ক পরে পিস্তল নিয়ে রেডি হয়ে যায়, কিন্তু তাদের কাছে যে পিস্তলগুলো ছিল তার ভিতরে একটি পিস্তলে কোনো বুলেট ছিল না, যার ফলে তারা সেটা দিয়ে ফায়ার করলেও রিয়েল পিস্তল মনে হবে কিন্তু কোনো গুলি বের হবে না। আর পরিস্থিতি বেশি খারাপ হলে তারা আসল পিস্তল ব্যবহার করবে, কারণ তারা আগেই ঠিক করেছিল যে ডাকাতির ঘটনায় যেন কেউ খুন না হয়, কারণ কেউ খুন হলে সেটা নিয়ে আবার তাদের অতিরিক্ত ঝামেলা পোহাতে হবে। তো এরপর ফাইনালি তারা ব্যাংকে এসে 3জন 3 গেট দিয়ে প্রবেশ করে ব্যাংকের মেইন গেট লক করে দেয়। তারা ভিতরে ঢুকেই একসাথে সবাই শূন্যে গুলি ছোড়ে এবং সবাইকে মাটিতে ডাউন হয়ে যেতে বলে। এটা দেখে তো অনেক কর্মচারী ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, কারণ কিছুদিন আগেই তারা এরকম ব্যাংক ডাকাতি একবার ফেস করেছিল। আর আবারও এই ডাকাতির জন্য ব্যাংকের ম্যানেজার তো একদম হতাশ হয়ে যায়। এই সময় একজন গার্ড পিস্তল বের করতে লাগলেই জোয়েরা আগেই তাকে টার্গেট করে পিস্তল ফেলে মাটিতে ডাউন হয়ে যেতে বলে। এরপর তাদের ব্যাগে ব্যাংকের কর্মীদের দিয়ে টাকাগুলো ভরাতে থাকে। এমন সময় ব্যাংকের একজন গ্রাহকের ছোট্ট একটা মেয়ে তার কাছে থাকা একটা পুতুল উইলির দিকে ধরে বলে যে, তুমি চাইলে আমার পুতুলটাও নিতে পারো। তখন উইলি মেয়েটার কাছে এসে বলে, আমরা তোমার পুতুলটি নেব না, আমরা শুধু ব্যাংকের টাকা নেব। তখন মেয়েটি বলে, তোমরা কেন এসব ডাকাতি করো? উইলি বলে, তোমার মতো আমারও একটা ছোট্ট নাতনি আছে, কিন্তু সে অনেক দূরে থাকে, তাই তাকে যেন আমার কাছে রাখতে পারি, তাই আমরা ডাকাতি করছি। এমন সময় ওই মাস্ক পরে থাকার জন্য গরমে উইলি একটু অসুস্থ হয়ে যায়, যার জন্য সে ওখানে একটু বসে পড়ে। আর তখনই মেয়েটা উইলির মাস্কটা টান দিয়ে খুলতে লাগলে তার মুখের একটা অংশ দেখতে পায়। এমন সময় সেখানের একজন গার্ড অ্যালার্ম বাজিয়ে দিলে থানা থেকে পুলিশের গাড়ি ব্যাংকের দিকে ছুটে আসতে থাকে। এরপর উইলি সেখান থেকে উঠে আসার সময় সে মেয়েটা উইলির হাতে থাকা ঘড়িটি দেখতে পায়। সে আরও দেখে ঘড়িতে উইলির নাতনির ছবি দেওয়া রয়েছে। এরপর তারা সবগুলো টাকা ব্যাগে ভরে সেখান থেকে বের হবে। এমন সময় ব্যাংকের ম্যানেজার আরেকটি পিস্তল দিয়ে তাদের উপর গুলি করতে থাকে। ম্যানেজারের পিস্তলে বুলেট ছিল, কিন্তু তার টার্গেট ছিল একদম বাজে, যার কারণে সে একটি গুলিও লাগাতে পারে না। আর এরপর যখন জো তাকে পাল্টা গুলি করতে শুরু করে তখন ভয়ে ম্যানেজারের চিৎকার চেঁচামেচি একদম দেখার মতো ছিল। আসলে ম্যানেজার অনেক ভীতু ছিল এবং সে ধরে নিয়েছিল সে আর বাঁচবে না, তাই সে একরকম অস্বাভাবিকভাবে চিৎকার করতে থাকে। কিন্তু এরপর সে বুঝতে পারে যে তাদের ওই পিস্তলে কোনো বুলেট ছিল না। যাই হোক, এবার তারা ব্যাংক থেকে বেরিয়ে পালিয়ে চলে আসে। আর তারা ব্যাংকের এরিয়া থেকে অনেক দূরে এসে তাদের ভাগের টাকাগুলো নিয়ে যে যার মতো করে নিজের ঠিকানায় চলে যায়। পরের সিনে দেখা যায় এতগুলো টাকা পেয়ে 3জন একসাথে হয়ে অনেক আনন্দ ফুর্তি করতে থাকে। আর ওইদিকে ব্যাংকে FBI এসে সেখানে সিসিটিভির ফুটেজ থেকে উইলির সেই মাস্ক খোলার ভিডিওটি দেখতে পায়, কিন্তু সেখানে শুধু মুখের অল্প কিছু অংশ দেখা যায়, যার কারণে তারা পুরো ফেসটা সম্পর্কে ক্লিয়ার হতে পারে না। কিন্তু FBI বুঝে যায় যে যারা ডাকাতি করেছে তারা 3জনই ছিল বৃদ্ধ বয়সের। এরপর দেখা যায় FBI গোপন সূত্রে একটা খবর পেয়ে ওই সুপার শপে যায় যেখান থেকে কিছুদিন আগে একটা চুরির ঘটনা ঘটেছিল। আর সেখানে সিসিটিভির ফুটেজ থেকে তারা লক্ষ্য করে যে সেখানে অ্যাল যে স্টাইলে দৌড়াচ্ছিল সেই একই স্টাইলে ব্যাংকের ভিতরের ডাকাতটিও ওভাবেই দৌড়াচ্ছিল, যার জন্য FBI অ্যালের কাছে গিয়ে তাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন অ্যাল জানায় যেদিন ডাকাতি ঘটেছিল সেদিন সে মেলাতে ভলান্টিয়ারের দায়িত্ব ছিল এবং সে পুরো দিন সে মেলাতেই ছিল। FBI খোঁজ নিয়ে দেখে সে আসলেই মেলাতেই ছিল, কারণ অ্যাল সেদিন মেলা থেকে মাত্র 30 মিনিটের জন্যই গোপনে পালিয়ে গিয়েছিল এবং ডাকাতি শেষ করে সে মেলাতে এসে আবারও কাজে যোগ দেয়। তাই এই অল্প সময়ের জন্য অ্যালের অনুপস্থিতি কেউই টের পায় না, যার কারণে তারা অ্যালের বিষয়ে কোনো উপযুক্ত প্রমাণ পায় না। এরপর FBI জো এবং উইলিকেও সন্দেহ করে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। জো এবং উইলিও এই একই রকমভাবে মাত্র 30 মিনিটের জন্য মেলা থেকে বের হয়ে গিয়েছিল। একইভাবে তারাও আবার গোপনে মেলায় প্রবেশ করে এবং যে যার কাজে লেগে পড়ে। এছাড়াও FBI মেলার কমিটিদের কাছ থেকে জানতে পারে যে জো, উইলি এবং অ্যাল সবাই সেদিন এই মেলায় ভলান্টিয়ারের দায়িত্বে ছিল এবং তারা সারাদিন মেলাতেই ছিল, যার কারণে FBI তাদের 3জনের ব্যাপারে কোনো প্রমাণ পায় না।
কিন্তু এফবিআই কোনো প্রমাণ না পেলেও তারা এদেরকে সন্দেহের চোখে রাখে। এফবিআই ভাবে যে নিশ্চয় এদের মধ্যেও কোনো না কোনো চালাকি তো রয়েছেই, যার কারণে এবার এফবিআই একটা প্ল্যান করে। সেটা হলো সেই ডাকাতির সময় যেই ছোট্ট মেয়েটা উইলির মাস্ক খুলে সরাসরি একটু ফেস দেখেছিল, সেই মেয়েটার মাধ্যমে তারা ডাকাতকে শনাক্ত করার চেষ্টা করবে। যার কারণে এফবিআই তাদের সন্দেহের তালিকায় জো, উইলি এবং অ্যালদের মতো যতগুলো বয়স্ক লোক ছিল তাদের সবাইকে একটা জায়গায় নিয়ে এসে একত্র করে, আর তাদের সবাইকে একই সারিতে সিরিয়াল করে রাখে। এবার সেই মেয়েটাকে সেখানে এনে এফবিআই বলে, তুমি তাদেরকে প্রথম থেকে ভালো করে দেখো যে এখানের মধ্যে কোন লোকটার ফেসের কিছু অংশ তুমি সেদিন ব্যাংকে দেখেছিলে। এবার তো তারা তিনজন অনেক টেনশনে পড়ে যায়, বিশেষ করে উইলির তো ভয়ে একদম চোখমুখ শুকিয়ে গেছে। এরপর মেয়েটি সেখানে এসে তাদের এক সিরিয়ালভাবে ফেস দেখে শনাক্ত করার চেষ্টা করে। মেয়েটা অনেক ছোট হলেও সে অনেক বুদ্ধিমত্তার সাথে সবাইকে ভালোভাবে দেখছিল, যাতে সে চিনতে পারে। আর উইলি সেই লাইনের একদম শেষ প্রান্তে ছিল। মেয়েটা একে একে সবাইকে দেখে সবশেষে উইলির সামনে যায় এবং উইলিকে সে অনেকক্ষণ ধরে দেখতে থাকে। উইলির ভিতরে হার্টবিট ততক্ষণে বেড়েই চলেছে, আর মেয়েটিও সবার থেকে বেশি সময় নিয়ে উইলিকে দেখছিল। আর তখনই মেয়েটা উইলির হাতে থাকা ঘড়িটি দেখতে পায়। সে আরও দেখে ঘড়িতে উইলির নাতনির ছবি দেওয়া রয়েছে। আর এবার মেয়েটি পুরোপুরি শিওর হয়ে যায় যে এটাই সেই লোক যে ডাকাতি করেছিল। এবার মেয়েটি এফবিআইকে কাছে ডেকে বলে যে আমি যেই লোকটাকে ব্যাংকে দেখেছিলাম সেই লোকটা এদের মধ্যে নেই। তখন এফবিআই বলে, তুমি আরও একবার ভালো করে দেখো সবাইকে। মেয়েটি বলে, আমি একদম শিওর সেই লোকটা এখানে নেই, আর আমার স্মৃতিশক্তিও অনেক প্রখর। এবার উইলির ভিতরে অনেকটা স্বস্তি আসে। মেয়েটাও উইলির দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দেয়। কিন্তু এফবিআই তখনও বুঝতে পারে যে মেয়েটা চিনতে পেরেও কোনো কারণে সে ইচ্ছা করে নাম বলছে না। যদিও এফবিআইয়ের তাতে আর কোনো লাভ নেই, কারণ জোদের শনাক্ত করার সর্বশেষ যেই উপায় ছিল সেটা দিয়েও কোনো কিছুই হলো না। এরপর মেয়েটি সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখা যায় বাইরে উইলির মেয়ে এবং নাতনি দাঁড়িয়েছিল। এবার উইলির নাতনি এবং সেই মেয়েটা একে অপরকে দেখে একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। মানে হলো উইলি যখনই জানতে পারে যে এফবিআই তাদের সেই মেয়েটার মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করবে, ঠিক তার আগেই উইলি তাদের খুঁজে বের করে তার নাতনিকে তার বাসার ঠিকানায় পাঠিয়ে সেই মেয়েটা আর তার নাতনির মাঝে অনেক ভালো একটা বন্ধুত্ব তৈরি করে দেয়। এছাড়াও ব্যাংকের ভিতর মেয়েটি উইলির কাছে থেকে তার নাতনির কথা জেনেছিল এবং ঘড়িটিতে ছবিও দেখেছিল। আর উইলিও ব্যাংকের ভিতরে মেয়েটির সাথে অনেকটা বন্ধুর মতো আচরণ করছিল, যার কারণে সেই মেয়েটি এবং তার নাতনি খুব অল্প সময়ে অনেক ভালো বন্ধুতে পরিণত হয়। আর এই কারণেই মেয়েটি এফবিআইদের কাছে উইলির নাম বলে না। এরপর এফবিআই আর কোনো উপায় না পেয়ে তাদের ছেড়ে দেয়। পরের দিনে দেখা যায় জো এবং হ্যামার নামের সেই লোকটা যে তাদের ডাকাতি করতে প্ল্যান বানিয়ে দিয়েছিল, তারা দুজনে বসে গল্প করছিল। এবার জো হ্যামারকে তার প্ল্যানের বিনিময়ে ভাগের 25% টাকা দিতে লাগলে হ্যামার বলে যে টাকাটা আমার লাগবে না, আপনার কাছে রেখে দিন, কারণ আপনার মতো বয়স্ক লোকদের দেখাশোনা করা আমাদের সামাজিক দায়িত্ব। আর তখনই জোর হঠাৎ খেয়াল হয় শুরুতে ব্যাংকে যে ডাকাতি ঘটেছিল তখন একজন ডাকাত জোকে এই সেম কথা বলেছিল যে আপনাদের মতো বয়স্ক লোকদের দেখাশোনা করা আমাদের সামাজিক দায়িত্ব। আর এবার জো পুরোপুরি বুঝে যায় যে এই হ্যামার ছিল সেই লোকটা যে প্রথমে ওই ব্যাংকে ডাকাতি করেছিল। এবার তারা দুজনেই হাসতে থাকে। তখন জো বলে, আমি তো সেই সময় তোমার গলায় একটা ট্যাটু দেখেছিলাম, সেটি কই? হ্যামার বলে, সেই ট্যাটুটি আমি ইচ্ছা করেই করেছিলাম এবং ট্যাটুটি অনেক ইউনিক ছিল, আর ডাকাতি করার পরেই আমি ট্যাটুটি মুছে ফেলেছি, কারণ পুলিশ তখন যেন সেই ট্যাটুর উপর ফোকাস রেখে আসামিকে খোঁজার চেষ্টা করে, আর এই জন্য আমি এখনও কোনো সমস্যা ছাড়াই পুলিশের সামনে দিয়ে ঘুরে বেড়াই। যাই হোক, এরপর তারা সেখান থেকে চলে যাওয়ার আগে সেই রেস্টুরেন্টের বিলে ওয়েটারের জন্য অনেকগুলো টাকা রেখে যায়। ওয়েটার বিল নিতে এসে টাকাগুলো পেয়ে তো অনেক খুশি হয়। অন্যদিকে দেখা যায় জোয়েরা সেই মেলার কমিটির কাছেও একটা কেক পাঠিয়ে তার নিচে অনেকগুলো টাকা পাঠিয়ে দেয়। আর জোয়েরা ডাকাতির পর ঠিক ততখানি টাকাই তাদের নিজেদের কাছে রেখেছিল যতখানি টাকা তারা কোম্পানি থেকে পেনশন পাওয়ার কথা ছিল, আর বাকি টাকাগুলো তারা বিভিন্ন দাতব্য সংস্থায় দান করে দেয়। আর সবশেষে দেখা যায় সেই অ্যানি, মানে যার সাথে অ্যাল এতদিন ধরে লাইন মারছিল, তার সাথে অনেক ধুমধাম করে অ্যালের বিয়ে হয়। আফসোস, আসলে এদেরই কপাল, এই বুড়ো বয়সেও তারা প্রেমে সফল, এবং তারা 3 বন্ধু সহ সকল আত্মীয় স্বজন মিলে এই বিয়েতে সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করতে থাকে। আর সবশেষে এটা কি দেখলাম, মানে যেই রেস্টুরেন্টে তারা 3 জন আগে থেকে খেতে যেত, অলরেডি সেই রেস্টুরেন্টের ওয়েটারের সাথে উইলিও লাইন মারা শুরু করেছে। অবস্থাটা দেখেন। যাই হোক, এখানে মুভিটি শেষ হয়ে যায়। আর সবশেষে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন,